আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন গ্রামের কোনো এক শিল্পীর হাতে বানানো একটা সুন্দর জিনিস কিভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে? চলুন আজ সেই গল্পটাই জানা যাক। আসলে এই পুরো অর্থনীতির মূলে কিন্তু রয়েছে এই সুন্দর হাতে গড়া পণ্যগুলোই। এগুলো তো শুধু সাধারণ কোনো বস্তু না, তাই না? প্রত্যেকটার পেছনে জড়িয়ে আছে একজন শিল্পীর নিখুঁত দক্ষতা আর আমাদের ঐতিহ্যের ছোঁয়া। হ্যাঁ, একটা ছোট্ট ওয়ার্কশপ থেকে যার শুরু, সেটাই আজ পৌঁছে গেছে এক বিশাল বিশ্ববাজারে। আর এটাই হলো আজকের দিনে নতুন হ্যান্ডমেড ইকোনমি বা হস্তশিল্প অর্থনীতির গল্প। তো চলুন তাহলে আমাদের প্রথম অংশে যাই, দেখি বিশ্বজুড়ে এই হস্তশিল্পের বাজারটা আসলে কতটা বড়, আর এখানে সুযোগই বা কি আছে। একবার সংখ্যাটার দিকে তাকান, ৬৭৮ বিলিয়ন ডলারেরও বেশি। ২০২২ সালের একটা হিসাব অনুযায়ী গ্লোবাল হ্যান্ডিক্রাফটস মার্কেটের সাইজ ছিল এটা। ভাবা যায় কি বিশাল একটা অঙ্ক। কিন্তু প্রশ্ন হল, মানুষ হঠাৎ করে হাতে তৈরি জিনিসের দিকে এত ঝুঁকছে কেন? এর পেছনে কয়েকটা কারণ আছে। একটা হলো, সবাই এখন কোনো পণ্যের পেছনের গল্পটা জানতে চায়, আসল জিনিসটা চায়। আরেকটা ব্যাপার হলো, মানুষ এখন হাতে তৈরি জিনিসের নৈতিক দিকটাকে অনেক মূল্য দেয়। মানে কে বানাচ্ছে, কিভাবে বানাচ্ছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাছাড়া বাঁশ, বেত বা কচুরিপানার মতো প্রাকৃতিক টেকসই জিনিসপত্রের দিকেও কিন্তু সবার একটা ঝোঁক বাড়ছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এর মাধ্যমে আমাদের নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য আর পরম্পরাটাকেও কিন্তু বাঁচিয়ে রাখা সম্ভব হচ্ছে। আচ্ছা, এই যে শিল্পী আর ক্রেতার মধ্যে বিশাল একটা দূরত্ব, প্রযুক্তি কিভাবে সেই দূরত্বটা কমিয়ে একটা সেতু তৈরি করছে, চলুন এবার সেই ব্যাপারটা একটু দেখি। ভাবুন তো একবার, বাংলাদেশ বা ইন্দোনেশিয়ার কোনো একটা গ্রামের শিল্পকর্ম, সেটা কিভাবে সুদূর বার্লিন বা দুবাইয়ের একজন ক্রেতার হাতে গিয়ে পৌঁছায়। আগেরকার দিনে, মানে এই ডিজিটাল যুগ আসার আগে, কারিগরদের জন্য পথটা কিন্তু মোটেও সহজ ছিল না। অনেক রকম বাধা ছিল, যেমন আন্তর্জাতিক বাজারে ঢোকার সুযোগই ছিল খুব কম, সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা ছিল খুবই জটিল আর অগোছালো, টাকা পয়সার যোগান পাওয়াটাও ছিল একটা বড় চ্যালেঞ্জ। আর ধরুন, অর্ডার বাড়লে যে উৎপাদন বাড়াতে হবে, তার জন্য দক্ষ কারিগর পাওয়াটাও কঠিন ছিল। তো এই সব সমস্যার সমাধান হিসেবেই কিন্তু সামনে এলো ডিজিটাল মার্কেটপ্লেস। এখন প্ল্যাটফর্ম তো অনেক, কিন্তু কোনটা বেছে নেওয়া হবে? দুটো বড় উদাহরণ যদি আমরা দেখি, এটসি আর অ্যামাজন হ্যান্ডমেড। দেখুন, এটসির সুবিধা হলো এর ফি বেশ কম, কিন্তু অন্যদিকে এখানে প্রতিযোগিতা সাংঘাতিক। প্রায় 2,90,00,000-এর বেশি পণ্য আছে। আবার গণহারে তৈরি করা সস্তা জিনিস ঢুকে পড়ারও একটা ঝুঁকি থাকে। আর যদি অ্যামাজন হ্যান্ডমেডের কথা বলি, এখানে ফি কিন্তু অনেকটাই বেশি, প্রায় 12%। তবে ওদের একটা কঠিন ভেরিফিকেশন প্রসেস আছে, আর ওদের যে প্রায় 25 কোটি ক্রেতার বিশাল বাজার, সেখানে ঢোকার একটা সুযোগও কিন্তু পাওয়া যায়। ব্যবসা তো শুধু জিনিস বেচা না, এর জন্য আরও অনেক কিছু লাগে। চলুন দেখি এই বিশ্বব্যাপী ব্যবসাটা চালানোর জন্য শিল্পীদের হাতে এখন কি টুলস বা হাতিয়ার আছে। একটা ব্যাপার বুঝতে হবে, বিক্রি কিন্তু শুধু একজন ক্রেতার কাছে খুচরা বিক্রি নয়। B2B, মানে বিজনেস টু বিজনেস, এটাও একটা বিশাল জগৎ। Alibaba.com, Tradewheel.com বা ইন্ডো ট্রেডিংয়ের মতো বড় বড় হোলসেল বা পাইকারি প্ল্যাটফর্মগুলো আছে, যেগুলো আমাদের দেশের কারিগরদেরকে সরাসরি বিদেশের বড় বড় দোকান বা রিটেলারদের সাথে জুড়ে দেয়। এবার আসি টাকার কথায়। বিদেশের ক্রেতার কাছ থেকে টাকা আনাটা কিন্তু একটা জটিল ব্যাপার। এখানেই কাজে আসে পেওনিয়ারের মতো ফিন্যান্সিয়াল সার্ভিস। এর মাধ্যমে খুব সহজে বিভিন্ন দেশের মুদ্রায় পেমেন্ট নেওয়া যায়, আবার পাঠানোও যায়। শুধু তাই না, আন্তর্জাতিক মার্কেটপ্লেস থেকে আয় করা টাকা সরাসরি নিজের দেশের ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসাও সম্ভব হয়। এই যে দেখুন, চিরাচরিত যে এক্সপোর্ট বা রপ্তানির প্রক্রিয়াটা, দেখে তো মাথা ঘুরে যায়, তাই না? বেশ জটিল আর ভয়ের ব্যাপার মনে হতে পারে। কিন্তু এত জটিল মনে হলেও পুরো ব্যাপারটাকে আসলে মাত্র 4টা সহজ ধাপে ভেঙে ফেলা যায়। প্রথম কাজ হলো অর্ডারটা কনফার্ম করা। এর পরের ধাপে পণ্য তৈরি, প্যাকেজিং আর কোয়ালিটি চেক করা। 3 নম্বর ধাপে আসে লজিস্টিক্স, মানে মালপত্র পাঠানোর ব্যবস্থা করা। আর সবশেষে 4 নম্বর ধাপে সব ডকুমেন্টস পাঠিয়ে ফাইনাল পেমেন্টটা বুঝে নেওয়া। ব্যাস। তবে হ্যাঁ, এই গ্লোবাল মার্কেটে ঢোকার সাথে সাথে কিন্তু কিছু নতুন চ্যালেঞ্জেরও মুখোমুখি হতে হয়। চলুন এই নতুন বাজারের নিয়মকানুন আর প্রতিযোগীদের সম্পর্কেও একটু জেনে নিই। এই চার্টটা দেখুন, বাজারের সিংহভাগ দখল করে আছে কারা?
চীন, ভিয়েতনাম, ভারত। এর মানেটা খুব পরিষ্কার। বাংলাদেশের মতো দেশগুলোর কারিগরদেরকে কিন্তু এই বড় বড় খেলোয়াড়দের সাথে পাল্লা দিতে হয়। প্রতিযোগিতাটা বেশ কঠিন। আর প্রতিযোগিতা তো শুধু একটা দিক। আরেকটা বড় চ্যালেঞ্জ হলো প্রত্যেকটা দেশের কিন্তু আমদানি করা পণ্যের জন্য নিজস্ব কিছু নিয়মকানুন থাকে। একটা উদাহরণ দিই, তাহলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ধরুন, ইন্দোনেশিয়াতে কোনো কাপড়ের জিনিস বিক্রি করতে হলে সেই কাপড়ে একটা পার্মানেন্ট লেবেল লাগাতে হবে। আর সেই লেবেলে কি কি উপাদান আছে, কিভাবে যত্ন নিতে হবে, এই সব তথ্য ওদের নিজেদের ভাষায়, মানে ইন্দোনেশিয়ান ভাষায় লেখা থাকতে হবে। এটাই হলো নন ট্যারিফ ব্যারিয়ার বা শুল্ক বহির্ভূত বাধার একটা দারুণ উদাহরণ। আর ডিজিটাল প্ল্যাটফর্মগুলো যে সব সমস্যার সমাধান, তাও কিন্তু না। এরও কিছু উল্টো দিক আছে। যেমন অ্যামাজনের মতো প্ল্যাটফর্মে ফি কিন্তু বেশ চড়া, প্রায় 12%। আবার দেখুন, অনলাইন ক্রেতারা অনেক সময়ই আশা করে তাড়াতাড়ি আর সস্তায় ডেলিভারি, কিন্তু হাতে বানানো একটা জিনিসের ক্ষেত্রে তো এটা সবসময় সম্ভব হয় না। আরেকটা মজার ব্যাপার হলো, কিছু প্ল্যাটফর্মে আবার 100 জন পর্যন্ত শিল্পী মিলে একটা কালেকটিভ বা দল হিসেবে জিনিস বিক্রি করতে পারে। এতে করে কোনটা আসলেই একজনের হাতে তৈরি আর কোনটা একটা ছোটখাটো ফ্যাক্টরির মতো, সেই ফারাকটা একটু ঝাপসা হয়ে যায়। তো সব কিছুর শেষে এসে চলুন এই গ্লোবাল হ্যান্ডমেড ইকোনমির প্রভাব আর এর ভবিষ্যৎটা কেমন হতে পারে তা নিয়ে একটু ভাবা যাক। এখানে একটা কথা খুব সুন্দরভাবে বলা হয়েছে, যখন হাতে তৈরি কোনো পণ্য বেছে নেওয়া হয় তখন শুধু একটা জিনিসই কেনা হয় না, এর মাধ্যমে একটা পুরো গ্রামকে সাপোর্ট করা হয়, একটা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা হয়, আর একটা টেকসই বিশ্ব অর্থনীতিতেও অংশ নেওয়া হয়। কথাটা কিন্তু খুব সত্যি। তাহলে শেষ প্রশ্নটা এটাই, প্রযুক্তি যত আমাদের দুনিয়াটাকে হাতের মুঠো এনে দিচ্ছে, ততই কি আসল মানুষের হাতের ছোঁয়ায় তৈরি জিনিসের জন্য আমাদের আকাঙ্ক্ষা আরও বাড়বে, আরও শক্তিশালী হয়ে উঠবে?